গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন উপদেষ্টা পরিষদে। কালকের মধ্যে গেজেট প্রকাশ। গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল। কোনো ঝামেলা ছাড়াই 2026 নির্বাচনের আশাবাদ। মনোনয়ন নিয়ে বিক্ষোভ বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে ইসির সংলাপ। পর্যবেক্ষকদের চোখে দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় কমিশন। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তরণ ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত ও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন দেয়া হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকের বৈঠকে গণভোট আয়োজনে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকালের মধ্যেই গেজেট আকারে প্রকাশ হচ্ছে গণভোট অধ্যাদেশ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে থাকবে 2টি আলাদা রঙের ব্যালট পেপার। জাতীয় নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট পেপার হলেও গণভোটের জন্য থাকবে রঙিন ব্যালট পেপার। ভোট গ্রহণের পর একই সময়ে গণনা হবে 2 ভোটের ফলাফল। গণভোট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে ব্যাপক হারে প্রচারণা শুরু হবে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। কোনো রকম ঝামেলা ছাড়াই 2026 সালে নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তির এই ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। মনোনয়ন নিয়ে কিছু এলাকায় বিক্ষোভে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বড় দলের ছোটখাটো মতভেদ থাকবেই। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিত্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হয়ে নির্বাচনে কাজ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোবাশ্বের আহমদের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সংলাপের প্রথম ধাপে 40 জন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে কমিশন। এখন আপনাদের
পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চান তিনি। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়ে প্রপার না হয় আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব, আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য বলছি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরেন সিইসি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি উত্থাপন করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সাথে 14টি যুক্ত করে মোট 80টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনটিসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে 4 ডিসেম্বর। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এই তারিখ ধার্য করা হয়। গত 20 নভেম্বর শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করেন যে রায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিটটি আবেদন করেন। সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে, এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয়। মৌলিক যে আদেশ ছিল সেটাই চলবে এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে 2টা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। আমাদের কথা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয় সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ, এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশের মানুষ, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আর্থিক সহায়তা সহ কর্মরত দেশীয় এনজিওদের সাথে ইউএনএইচসিআর এর মধ্যে বিরোধ প্রকাশ্যে বড় আকার ধারণ করেছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে দেশীয় এনজিওর প্রতিনিধিরা অভিযোগ করে বলেছেন, ইউএনএইচসিআর স্থানীয় এনজিওদের সক্ষমতাকে অবজ্ঞা করে যাচ্ছে। দেশীয় এনজিওরা ক্যাম্পের পূর্ব নির্মিত কাঠামোর পক্ষে থাকলেও ইউএনএইচসিআর প্রত্যাবাসন প্রক্রিয়াকে ভুলে গিয়ে তারা রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির পক্ষে কাজ করছে। তারা রোহিঙ্গাদের জন্য দেশের বাইরে থেকে তহবিল সংগ্রহ না করে
ইচ্ছে মাফিক দেশের এনজিওদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত প্রত্যাবাসন প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা দেশীয় এনজিওগুলোর। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম, ইপসার প্রধান নির্বাহী হোসেন আরা রেখা, হেল্পের প্রধান নির্বাহী আবুল কাশেম ও অধিকারের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবুল মুসা সহ অন্যান্যরা। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। দুপুর ১২টা ১৫ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে উভয় লেনে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, অন্যান্য বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়, তবে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। দাবি মানা না পর্যন্ত এই অবরোধ চলবে বলেও জানান তারা। এদিকে সাভারে সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ২টা থেকে ৩:৩০ পর্যন্ত ১.৫ ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকা অবরোধ করে রাখে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। এ সময় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে শিক্ষার্থীদের ফুট ওভার ব্রিজ ও ঘাতক চালকদের শাস্তির আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়, চলে বিকেল ৩:৩০ পর্যন্ত। এ সময় কাঠ দিয়ে ইট পোড়ানো, স্কুল ও হাসপাতাল এলাকায় ইটভাটা স্থাপন, নিবন্ধন না থাকা সহ নানা অভিযোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় রায়শা ব্রিজ, শিবপুর এলাকায় বর্ষা ব্রিক্স, দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হিরো ব্রিক্স ও দেশ ব্রিক্সের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শত শত পাকা বহুতল ভবন, সরকারি ব্রিজ ও কালভার্ট সহ মেগা প্রকল্পের নানা স্থাপনা। সম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্পে এরই মধ্যে বেশ কয়েকটি কারখানার ভবন, ভুলতা ফ্লাইওভারের অ্যাপ্রোচের অংশ, মুরাপাড়া কায়েতপাড়া শীতলক্ষা সেতুর স্ল্যাব ও রূপগঞ্জ থানা ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে অভিযোগ উঠেছে, ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভেঙে ফেলার ভয়ে আবাসিক ভবনের ফাটলের তথ্য দিচ্ছেন না বাসিন্দারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জ উপজেলা সংলগ্ন নরসিংদীর ঘোড়াশালে। এতে তীব্র ঝাঁকুনির প্রভাবে দেশের অন্যতম মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাল ঢাকা বাইপাস সড়ক মোড়ে অ্যাপ্রোচ অংশে ফাটল দেখা দেয়। এছাড়াও রূপগঞ্জ থানা ভবন সহ উপজেলার আবাসিক এলাকায় পুরাতন প্রায় অর্ধশত ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি একটি কারখানা ভবনে ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফারহান সেতুর কিছুটা ক্ষতি হয়েছে, আমরা চাই যে অতি দ্রুত প্রশাসনের নজরে পড়ুক। কিন্তু অনেক জায়গায় ফাটল দিচ্ছে এবং চাকলা উঠে গেছে, তবে এটা তদারকি করা দরকার। যে ভবনগুলো ফাটা দিচ্ছে বা যে প্রতিষ্ঠানগুলো ফাটা দিচ্ছে সেগুলো যাতে নির্দিষ্ট করে যাচাই করা হয়। ভূমিকম্পের পরে এই ফাটলগুলির পরিমাণ বেড়েছে এবং আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা ওই এক্সপার্টের মাধ্যমে এটা পরীক্ষা করিয়েছি। আপাতত বসবাস করার উপযোগী আছে এখনো। ফাটল ঝুঁকিপূর্ণ নয় বলে দুশ্চিন্তা নেই উপজেলা এলজিইডির। তথ্য পেলে ঊর্ধ্বতন মহলকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আমাদের কাছে এরকম এদিক ওদিক থেকে বেশ কিছু মেসেজ আসতেছে, আমরা সংগ্রহ করতেছি কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা কোথায় কি ধরনের ক্ষতি হচ্ছে। যেখানে আমরা মেসেজ পাচ্ছি আমরা এগুলো সাইট ভিজিট করে আমরা দেখতেছি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম আর এটার কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এদিকে রূপগঞ্জের জলাশয় ভরাট করে আবাসন কোম্পানির দৌরাত্ম্য, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, আগাম সতর্কতা না থাকায় জনগণকে সচেতন হবার পরামর্শ দিয়েছে দুর্যোগ প্রশমন বিভাগ। উপজেলা পর্যায়ে ওইভাবে আসলে দপ্তর নেই, তারপর আমরা ইনিশিয়াল স্টেজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি করেছি যে ভবনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভবন আপাতত আছে, এটা জাস্ট আমরা একটা যে কোন কোন ভবনে ফাটল দেখা দিয়েছে আমরা একটা রিপোর্ট পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা স্থায়ী সমাধান না। জলাশয় ভরাট ও অপরিকল্পিত আবাসন ভবন নির্মাণ করায়
ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন নাগরিক সমাজ। তাই শিগগিরই এ থেকে পরিত্রাণে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার কমিটি পরিচিতি সভায় তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে বিএনপির প্রার্থী দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে বিলি করা হয় প্রচারপত্র। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেছেন, দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকার দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারবে, বাড়বে বিনিয়োগ, সচল থাকবে অর্থনীতি। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির 31 দফা লিফলেট বিতরণী শেষে তিনি একথা বলেন। খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী অদূত ভূঁইয়ার সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো পাহাড়ের সকল সম্প্রদায়ের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে আশুলিয়ায়। নন্দন পার্ক এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আমিনবাজারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান। নানা আয়োজনে খুলনায় উদযাপিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি দ্বিতীয় গেট ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান এবং বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আন্তর্জাতিক গীতা মহা উৎসব হয়েছে রাজশাহীতে। ঐতিহ্যবাহী গণকপাড়া ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ভারতের সহকারী কমিশনার মনোজ কুমার। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা হয়েছে মানিকগঞ্জে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে গণ উন্নয়ন কেন্দ্র ও সহবল প্রকল্পের বাস্তবায়নে ট্রেড ক্যাপ্ট ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। জামালপুরে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে শহরের সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী জানিক নামে এক বৃদ্ধ। ইউথ চ্যাম্পিয়ন অব দ্য এনভায়রনমেন্ট 2025 হয়েছে চট্টগ্রামে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহানগরীর পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে এতে অংশ নেন 200 তরুণ। বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন উপদেষ্টা পরিষদে। কালকের মধ্যে গেজেট প্রকাশ। গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল। কোনো ঝামেলা ছাড়াই 2026-এর নির্বাচনের আশাবাদ। মনোনয়ন নিয়ে বিক্ষোভ বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে ইসির সংলাপ। পর্যবেক্ষকদের চোখে দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় কমিশন। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তরণ ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।